সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 649তম পর্ব প্রচার হচ্ছে, আর সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য, কথা বলার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্যারিস্টার সৈয়দ রুম্মানকে। তিনি যুক্তরাজ্য প্রবাসী, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে আছেন, 17-18 বছর ধরে আছেন, এবং সবচেয়ে বড় কথা, তিনি যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন। শুধু পড়াশোনাই করেননি, যারা শিক্ষার্থীদের নানা দাবি দেওয়া নিয়ে নানা সময়ে কথা বলেছেন, ইউনিয়ন করেছেন, সে কারণে এই বিষয়ে তার ব্যাপক জ্ঞান রয়েছে। এবং একই সাথে তিনি ইমিগ্রেশন ল নিয়েও কাজ করেন। তো স্বাভাবিকভাবে আজকে আমরা, প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষার জন্য ইউকেতে যেতে চায়, যুক্তরাজ্যে যেতে চায়, অন্যান্য দেশে তো যেতে চায়, তার পাশাপাশি যুক্তরাজ্য সবসময় পছন্দের শীর্ষে থাকে উচ্চশিক্ষার জন্য। তো সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা কথা না বাড়িয়ে আমরা ব্যারিস্টার সৈয়দ রুম্মান আপনার কাছে সরাসরি জানতে চাচ্ছি। আমরা তো দেখি যে একদম সেই যখন ব্রিটিশরা ছিল তখন থেকে শুরু করে পরবর্তীকাল অবধি আমরা দেখে আসছি যে উচ্চশিক্ষার জন্য বাঙালিদের শীর্ষ একটা পছন্দের দেশ হচ্ছে যুক্তরাজ্য। কিন্তু মাঝখানে আমরা শুনতে পাই এরকম যে কিছুটা সুযোগ সুবিধা কমে যাচ্ছে শিক্ষার্থীদের। আসলে কি কথাটা ঠিক? অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি ঠিক বলেছেন যে ইউকে সবসময়, ইউনাইটেড কিংডম সবসময় শিক্ষার্থীদের জন্য একটা শীর্ষস্থানে পছন্দের একটি জায়গা। এবং আমাদের পূর্বে অনেকেই আসলে গেছেন, ইভেন আমাদের রবীন্দ্রনাথও উনি বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টারি করতে। তো আমি যখন ফার্স্টে গিয়েছিলাম তখন ওই রবীন্দ্রনাথের ওই কথাটাই আমার মনে হয়েছিল। কিন্তু আসলে মাঝখানে একটা খুব, আমি কোভিডের আগে বলবো, একটু কঠিন ছিল, নিয়ম নীতিগুলো একটু কঠিন ছিল। তারপরে আবার একটু শিথিল করে দেয়া হলো কোভিডের পরে, কিংবা কোভিডের সমসাময়িক আমি বলবো যে। এবং গত বছর অবধি ইউকেতে, আমি স্ট্যাটিস্টিক্সটা বলতে পারবো না, অনেক স্টুডেন্ট গিয়েছেন। আচ্ছা। কিন্তু এই বছরে এসে আসলে জানুয়ারি প্রথম থেকে যেই রুলসগুলো আছে, এই রুলসের কারণে একটু মনে হয় কমে যাওয়ার সম্ভাবনা আছে। আমি রুলসগুলোতে কোনো ধরনের পরিবর্তন আসছে বা কঠিন করা হচ্ছে, এবং কেন এটা এই উদ্যোগটা নেওয়া হলো যে ওই সমস্ত জায়গায় একটু কঠিন করা হচ্ছে রুলসগুলো? যেমন একটি রুলস শিথিল করা হয়েছিল, যেটি মাঝখানে বন্ধ করে দেয়া হয়েছিল, সেটি হলো যে পোস্ট স্টাডি ওয়ার্ক যে ভিসা, যেটাকে বলে অনেকে পিএসডব্লিউ, এবং এটাকে পরিবর্তন করে করা হলো গ্র্যাজুয়েট রুট ভিসা। এবং এটার যখন অ্যানাউন্সমেন্টটা আসলো, তারপরে কিন্তু বিলেতে যাওয়ার জন্য অনেকেই আসলে ইচ্ছুক হলো, এবং বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট গিয়েছে। কিন্তু পরবর্তীতে যে জিনিসটি হলো যে গ্র্যাজুয়েট রুট আছে, কিন্তু ডিপেন্ডেন্ট নেওয়ার ক্ষেত্রে এটা এই ফার্স্ট জানুয়ারি থেকে যে চেঞ্জটি এসেছে এই বছরে, এটা তো ঘোষণা হয়েছে গত বছরই 2023-তে। কিন্তু এর কারণে আসলে একটু নাম্বারটা কমে যাওয়ার সম্ভাবনা আছে, এবং হয়েছেও। অনেকে যারা অনেক রিক্রুটমেন্ট এজেন্সিতে আছেন, যারা কাজ করছেন, অনেকের সাথে কথা, যেহেতু আমি অ্যাডভাইজারি লেভেলে আছি, তো কথা বলে যেটা দেখি যে অনেকেরই আসলে অনেকে বিমুখ হয়েছে। কে যে ডিপেন্ডেন্টদের নিতে পারবে না, এই হঠাৎ করে এইটার কারণ কি যে ডিপেন্ডেন্টদের নিতে পারবে না, এই যে মানে একটা শর্ত আরোপ করা হলো? এটা আসলে বলাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু অ্যাকচুয়াল কারণটা বলাটা ডিফিকাল্ট। কিন্তু গভর্নমেন্ট যেটি বলছে যে নেট মাইগ্রেশন নাম্বারটা কমানোর জন্য। কিন্তু এবং আমি যখন স্টুডেন্ট লিডার ছিলাম তখন থেকে আজ অবধি আমাদের একটা দাবি ছিল যে স্টুডেন্টদেরকে যাতে নেট মাইগ্রেশনের ওই মাইগ্রেন্ট হিসেবে যাতে তাদেরকে কাউন্ট না করা হয়, এবং নেট মাইগ্রেশনের ওই ক্যাটাগরিতে যাতে না ফেলা হয়। কিন্তু স্টুডেন্টরা আসলে এই ক্যাটাগরিতে আছে, থাকার কারণে দেখা গেছে যে যেহেতু অনেক মানুষ গিয়েছে, এবং আপনি হয়তো জানেন যে ডিপেন্ডেন্ট বলতে তারাই যেতে পারতেন আপ আনটিল 1 জানুয়ারি 2024। যারা মাস্টার্স কিংবা সমমানের কোর্স, মানে লেভেল 7 কোর্স যারা করতেন, তারা তাদের ডিপেন্ডেন্স নিয়ে যেতে পারতেন, সাবজেক্ট টু মিটিং আদার কন্ডিশনস, যেমন কোর্স 9 মান্থ হতে হবে এবং আদার কিছু কন্ডিশনস আছে। কিন্তু এখন যেটি হলো যে যদি কারো কোর্স স্টার্ট হয় 1 জানুয়ারি 2024 এর পরে, কোর্স স্টার্টিং ডেট হয়, তাহলে সে মাস্টার্স কিংবা সমমানের লেভেলে যদি থাকে, মানে লেভেল 7 এর যদি থাকে, তাহলে তারা ডিপেন্ডেন্স নিয়ে যেতে পারবে না। শুধুমাত্র পিএইচডি কিংবা সমমানের কোর্স যারা করছে কিংবা করবে 1 জানুয়ারি 2024 পর থেকে, তারা
তাদের ডিপেন্ডেন্স নিয়ে যেতে পারবে। এবং এখানে নেট মাইগ্রেশনের কথা এই কারণে, কারণ ডিপেন্ডেন্স যখন যায় তখন কিন্তু আসলে পাবলিক সেক্টরের উপরে আসলে একটা চাপ পড়ে, লাইক আপনার NHS, আমাদের যে হেলথ সার্ভিস আছে, তাছাড়া আরও এমার্জেন্সি সার্ভিসগুলোতে অনেক জায়গায় আসলে, এবং আপনার অ্যাকোমোডেশনের ক্ষেত্রে এগুলাতে আসলে চাপ পড়ে। যদিও স্টুডেন্টদের কথা হলো যে তারা, এবং আমরাও যেটা বলি যে তারা ইমিগ্রেশন হেলথ সার্চার্জ দিচ্ছে, যদি NHS এর উপরে চাপও পড়ে, কিন্তু তারা তো আসলে দে আর পেইং দ্য ফিজ ফর দ্য NHS। তারপরও আসলে এখানে নেট মাইগ্রেশনের যে যুক্তি, ওইটার কারণে আসলে এটা কি আইনগতভাবে মোকাবেলা করার কোনো সুযোগ কি আছে, যেটা আপনি আইন নিয়ে কাজ করেন? এটা আইনগতভাবে আসলে আপনি যেটা বলছেন যে আসলে তো নেট মাইগ্রেশনের সাথে যুক্ত করার কোনো ইয়া নেই, কারণ পড়াশোনা করতে আসছে দীর্ঘদিন যদি সে থাকে স্টুডেন্ট, তাহলে তার ডিপেন্ডেন্ট তো সে নিতেই পারে 2 বছর 3 বছর 4 বছরের জন্য। এখন যেহেতু ইমিগ্রেশন রুলস হয়েছে, এখন রুলসটাকে যদি কেউ লিগালি চ্যালেঞ্জ করে, এটা ফেয়ারনেস অন দ্য বেসিস অফ ফেয়ারনেস, কিংবা ফেয়ারনেসের গ্রাউন্ডসে করে, কিংবা রেশনালিটি গ্রাউন্ডসে কেউ যদি আসলে চ্যালেঞ্জ করে, তাহলে হয়তো কোর্ট সেটা ডিসাইড করতে পারে। হ্যাঁ, অবশ্যই ইমিগ্রেশন রুলসকে চ্যালেঞ্জ করা যায়, আপনার হায়ার কোর্টে চ্যালেঞ্জ করা যায়, এবং এই পরিস্থিতি আছে যদি পার্লামেন্টের লকে চেঞ্জ করা যায় না, কিন্তু এটা যদি কেউ চায় আসলে চেঞ্জ করতে পারে। কিন্তু এটা দাবির কথা যে বললাম, আমাদের যে আমি যেটাতে ছিলাম, ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্ট, আমাদের যে ন্যাশনাল স্টুডেন্টদের অর্গানাইজেশন ছিল, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি আই ওয়াজ এ পার্ট অফ দ্য NUS, এবং আমরা অনেক ক্যাম্পেইন করেছি, কিন্তু এখন পর্যন্ত আসলে তার কোনো ফল হয়নি এই পার্টিকুলার এই অ্যাসপেক্টে। কারণ গভর্নমেন্ট তাদের যে নেট মাইগ্রেশনের যে পলিসি, সেখানে আসলে স্টুডেন্টদেরকে এখনো তারা ইনক্লুড করে রেখেছে। এবং যেটি বললাম যে এটা আসলে তারা চিন্তা করে যে যখন ডিপেন্ডেন্স যাচ্ছে, ধরেন একজনের বাচ্চা হবে, সেটা কিন্তু NHS এর উপরে একটা বাড়তি একটা চাপ পড়বে। হয়তো সে NHS এর ফি দিয়েছে হয়তোবা ধরেন 1,500 পাউন্ড। আপনি দীর্ঘদিন ধরে সেখানে ছাত্র আন্দোলন বা আন্দোলন ঠিক বলবো না, বিভিন্ন মুভমেন্টের সাথে জড়িত ছিলেন, দাবি দাওয়া আদায়ের সাথে যুক্ত থেকেছেন। তো যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে শিক্ষার্থীদের আমরা চাই যে আগে যেরকম ধারা ছিল, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য ইউকেতে যেত, কারণ সেখানকার পড়াশোনার মান আসলে বিশ্বের মধ্যে তো একেবারে স্ট্যান্ডার্ডটা ওই লেভেলের, অনেক উচ্চ পর্যায়ে, সে কারণেই যেতে চায়। তো এখন যদি আমরা এই যে সমস্যাটি নিয়ে কথা হচ্ছিল যে ডিপেন্ডেন্টদের দিতে পারবে না, এছাড়া নানা কারণে কমে যাচ্ছে, তো এ থেকে আসলে বেরিয়ে আসার কি কোনো উপায় আছে, যাতে আমরা আমাদের শিক্ষার্থীদের বেশি করে পাঠাতে পারি? অথবা অনেকেই তো আবার ওখানে যাওয়ার পরে তারা দেখা যায় যে শিক্ষার্থী হিসেবে যায়, কিন্তু শিক্ষার্থী না থেকে কাজের দিকে মনোযোগ দেয় বা উপার্জনের দিকে মনোনিবেশ করে। সেই সব ঝামেলা কাটিয়ে আবারও কি আমরা আমাদের ফ্লোটা বাড়াতে পারি কিনা? আসলে যে চেঞ্জের কথাটি বললাম, ফার্স্ট অফ অল, এই চেঞ্জটি কিন্তু শুধুমাত্র বাঙালি কিংবা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য না, সবার জন্য, এটা কিন্তু সবার জন্য। হ্যাঁ, আমাদের যে আমি একটা কথা কিন্তু সবসময় বলি, এবং আমার যারা ক্লায়েন্টও আসে, স্টুডেন্ট ক্লায়েন্ট যারা আছে, তাদেরকে আমি বলি, ইন্সপায়ার করি, যে আমরা গেছি ওইখানে স্টুডেন্ট হয়ে, এবং স্টুডেন্ট হয়ে গিয়ে কিন্তু আজকে ওইখানে প্র্যাকটিস করছি, আজ কিন্তু অ্যাডভাইস দিচ্ছি, মানুষের লাইফ ট্রান্সফর্ম করতে সাহায্য করছি। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আসলে যদি আপনি আপনার লক্ষ্যে অটুট থাকেন, মানে ইফ ইউ হ্যাভ ইউর অ্যাম্বিশন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন। এবং এখানে যে সমস্যাটি হয়, আপনি রাইটলি স্পট করেছেন, যে অনেকে গিয়ে আসলে হয়তো ওয়ার্ডটা আপনি ওইটা ইউজ করেনি, বাট আমি মানে আমার আসলে ইউজ করতে হবে। অনেকে গিয়ে হয়তো সিস্টেমটাকে অ্যাবিউজ করে। হ্যাঁ, তো অ্যাবিউজ করা মানে হলো স্টুডেন্ট ভিসাটাকে মনে করে যে শর্টকাট একটা রুট, গিয়ে তারপর স্টুডেন্ট ভিসায় গিয়ে দেখা যায় যে পরবর্তীতে অন্য কোনো ভিসায় সুইচ করছে, কিংবা অন্য ভিসায় সুইচ করার চেষ্টা করছে। তো তখন গিয়ে কিন্তু এই প্রবলেমটা হয়, এবং এটাও কিন্তু আসলে একটা কারণ গভর্নমেন্ট কিন্তু আইডেন্টিফাই করেছে, যে অনেক স্টুডেন্ট এটাকে আসলে একটা সেফ এক্সিট রুট হিসাবে তারা নেয় এবং ব্যবহার করে, এবং গিয়ে দেখা যায় যে মোটামুটি একটা টিউশন ফি দিয়ে, একটা পার্ট অফ টিউশন ফিস দিয়ে তারা চলে যাওয়ার পরে কিন্তু দেখা যায় যে তারা আর পড়ালেখা করছে না। এবং ইউনিভার্সিটিজ পার্টিকুলারলি এই ধরনের কাজ যখন হচ্ছিল, এই যে গত বছর প্রচুর স্টুডেন্ট আপনার স্টুডেন্ট ভিসায় গিয়ে তারা সুইচ করেছে ওয়ার্ক ভিসায়। তো এতে করে কি গিয়ে ইউনিভার্সিটিজ তারা কিন্তু টিউশন ফিস পুরোটা পায়নি, এবং ধরেন টিউশন ফিস হচ্ছে 12,000 পাউন্ডস, 12,000-এর মধ্যে হয়তো কেউ 3,000 দিয়ে গেছে, বাদ বাকি 9,000 পাউন্ডস পায়নি। এবং এজেন্সি যারা, স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সি যারা, তারাও কিন্তু তাদের কমিশনটা তারা কিন্তু পায়নি। এতে করে কিন্তু ইউনিভার্সিটিও লসে,
এবং স্টুডেন্ট কনসালটেন্সি যারা আছে তারাও লসে, কিন্তু গেইনারটা হচ্ছে স্টুডেন্ট, এবং তারা গিয়ে ওইখানে গিয়ে ওয়ার্ক পারমিটে সুইচ করেছে। তখন কিন্তু ইউনিভার্সিটিজ যে তাদের যে ইউকে ইউনিভার্সিটিজ করে অর্গানাইজেশন প্লাস আরও যে ইউনিভার্সিটিজ ভাইস চ্যান্সেলার্সদের যে অর্গানাইজেশন, এগুলো তারা মিলে তখন গভর্নমেন্টকে বলেছে যে এখানে একটা স্ট্রিক্ট একটা মেজার আনতে, যাতে করে স্টুডেন্টরা সুইচ করতে না পারে। এবং এ কারণে কিন্তু এখন যদি কেউ পার্টিকুলারলি স্কিল ওয়ার্কার ভিসা মানে হচ্ছে ওয়ার্ক ভিসা কেউ যদি সুইচ করতে যায়, তখন গভর্নমেন্ট এখানে পার্টিকুলার রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে ইউ মাস্ট কমপ্লিট ইউর কোর্স। আচ্ছা, মানে শিক্ষাটা শেষ করে তারপরে শেষ করে, এবং সে কিন্তু আবার শেষ যদি না করে সে কিন্তু আবার সে কিন্তু ডিপেন্ডেন্ট হয়েও, তার যদি পার্টনার থাকে, পার্টনার মেইন অ্যাপ্লিক্যান্ট হয় সুইচিং এর ক্ষেত্রে, সে কিন্তু আবার ডিপেন্ডেন্ট হয়ে সুইচ করতে পারবে না। আচ্ছা, তো এখন কমপ্লিশনটা বলতে তার যে কমপ্লিশনের ডেটটি আছে, তার সার্টিফিকেট অফ কনফার্মেশন অফ স্টাডিজ যে আমরা কাস্ট লেটার যেটাকে বলি, সেখানে যে কমপ্লিশন ডেটটি আছে সেই ডেট পর্যন্ত তাকে পড়তে হবে, এক্সাম দিতে হবে এবং ইউনিভার্সিটিজ ফুল টিউশন ফিস দিতে হবে। পাস ফেল সেটি কাউন্টেড না, সেটি হয়তো তার রিসিট থাকতে পারে, সেটা না, ওই ডেট পর্যন্ত তাকে যেতে হবে, তারপর সে সুইচ করতে পারবে। এবং আমাদের কিন্তু একটা বিষয়ে আমাদের ইউকেতে একটা ডেফিসিয়েন্সিস আছে আমরা যেটা দেখি, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যে আইটি সেক্টরে আমাদের বাংলাদেশ থেকে অনেক কম স্টুডেন্ট যায়, এবং আইটিতে কিন্তু প্রচুর অপরচুনিটিস আছে ইউকেতে। তো আমরা যদি এই সেক্টরে যদি আমাদের স্টুডেন্টরা অনেকেই দেখা যায় এখানে বুয়েট কিংবা বিভিন্ন জায়গা থেকে পড়ালেখা করে তারা আমেরিকা কিংবা অন্য দেশে তারা যায়, এবং আমি দেখেছি আমার দেখা অনুযায়ী যে খুব কম সংখ্যক স্টুডেন্ট ওই তুলনায় যারা আমেরিকা যায় ইউকেতে কম যায়। এবং তারা যদি ইউকেতে যায়, ইউকেতে কিন্তু এটা আমাদের, এটার কারণ কি? এটা কি মানে প্রচারের অভাব, সচেতনতার অভাব, নাকি মানে জানার অভাব, এই কারণে, নাকি সুযোগ সুবিধা বেটার, ধরেন ইউকের চেয়ে আমেরিকা বেটার বা অন্যান্য দেশে? এটা আমার আসলে এটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি যেটা দেখেছি ইউকেতে সুযোগ সুবিধাটা বেশি অন্যান্য দেশের তুলনায় বলতে পারছি ইউকে, সেটা আমি জানি না, বাট ইউকেতে আছে। ইউকেতে যারা আইটি সেক্টর, আইটি কিংবা কম্পিউটিং রিলেটেড যারা কোর্স করে, এবং সারপ্রাইজিংলি আমি কয়েকটা ইউনিভার্সিটির সাথে ক্লোজলি কাজ করেছি, এবং আমি দেখেছি তাদের যে কম্পিউটিং ডিপার্টমেন্ট, আইটি রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো, ওগুলোতে মেজরিটি টিচার হচ্ছে আপনার নন হোয়াইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবং তারা হচ্ছে ইদার আপনার ইন্ডিয়ান, বাংলাদেশি অথবা আপনার মিডল ইস্ট এই ব্যাকগ্রাউন্ড, কিংবা আপনার আফ্রিকান যেমন মরক্কো, এই ব্যাকগ্রাউন্ডের টিচাররা বেশি। তো এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট একটা ফ্যাক্টর। এবং আমার যারা পরিচিত যারা ইউকেতে কম্পিউটিং রিলেটেড কোর্স করেছে, তারা সবাই কিন্তু কোনো না কোনোভাবে ইউনিভার্সিটি টিচার হয়ে গেছে, এবং অথবা তারা, যেমন একজন আছে আমাদের ইউনিভার্সিটি একজন আমাদের সিনিয়র এক ভাই, উনি হয়তো প্রোগ্রামে দেখবে যে উই আর রিয়েলি প্রাউড অফ হিম। উনি, আমরা যে হোম অফিসের কথা বলি, হোম অফিসের যে এখন যে অনলাইন যে অ্যাপ্লিকেশন সিস্টেম, হি ইজ ওয়ান অফ দ্য ডিজাইনার্স। এবং এটা পাবলিক জানে না, হি ইজ ওয়ান অফ দ্য ডিজাইনার্স, এবং আমরা এটা জানি আমাদের কাছে মানুষ দেখে। তো এটা কিন্তু অপরচুনিটি আছে, এটা কিন্তু অনেকে আসলে জানে না, বোঝে না। এবং শর্টকাট ওয়েতে, হ্যাঁ, আমাদের আসলে এইখানে যে চেঞ্জেস কথা আপনি বললেন, সেই চেঞ্জেসের জন্য আমাদের যারা কনসালটেন্সি এজেন্সি আছে, এডুকেশন কনসালটেন্সি এজেন্সি, তাদের কাছে আমার একটা দাবি, সেটি হলো যে তারা যখন তাদেরকে ইউনিভার্সিটি একটা দায়িত্ব দিয়েছে রিক্রুটমেন্টের, তাদের দায়িত্ব যদি তারা ঠিকমতো পালন করেন, তারা যদি বেছে ভালো স্টুডেন্টগুলোকে তারা নেন, তাহলে নিলে কিন্তু তারাও কিন্তু সেফ থাকবেন, তারাও সেফ থাকবে, আমাদের সুযোগগুলো নষ্ট হবে না, সুযোগগুলো নষ্ট হবে না, তারা সেফ থাকবেন। কারণ তারা তো, যে স্টুডেন্ট গিয়ে 3000 পাউন্ড দিয়ে গেল, গিয়ে বাদ বাকি কিংবা 5000 কিংবা 6000 পাউন্ড দিয়ে গেল, আর 6000 পাউন্ড বাকি রইল, সে যখন বাকি টাকাটা দিচ্ছে না, তখন কিন্তু তারাও কিন্তু কমিশনটা পাচ্ছে না, কমিশন পাচ্ছে না। এবং কেউ যদি গিয়ে ধরেন কোনো কনসালটেন্সির মাধ্যমে গিয়ে তারপরে সেখানে সে চেঞ্জ করলো বা অনিয়ম কিছু করলো, তাহলে তো সেটার কনসালটেন্সির রেপুটেশন নষ্ট হয়। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে নেই। বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমরা আলোচনা যাচ্ছি আবারও, আমরা কথা বলছিলাম আমাদের যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার সৈয়দ রুম্মানের সাথে। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আমরা অনেকেই যাই এই এডুকেশন ল না জেনেই, যেটা আপনার সাথে কথা হচ্ছিল যে মানে আইন কানুন না জেনেই যাচ্ছি, তারপরে যেটা আপনি বলছিলেন হুট করে চেঞ্জ করে আরেক জায়গায় যেতে যাচ্ছি বা অন্য একটা অপরচুনিটি অ্যাভেল করতে যাচ্ছি। তো এই মানে বিশেষ করে কী ধরনের সমস্যার সৃষ্টি করছে? আমি আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে আমাদের দর্শকরা বুঝবেন।
একটা স্টুডেন্ট সে মাস্টার্স করছে এবং সে মাস্টার্স করছে, সে অসুস্থ ছিল এবং অসুস্থ থাকে, জেনুইনলি সে অসুস্থ, এবং সে ওইখানে তো জিপি হেলথ সার্ভিসে আপনার প্রত্যেকেই পার্সোনাল জেনারেল প্র্যাকটিশনার থাকে, ডক্টর থাকে একটা সার্জারি আন্ডারে, তো ওইটাতে রেজিস্টার করতে হয়, এটা করাটা উচিত সবারই। তো সে ওইখানে রেজিস্টার করেনি এবং সে অসুস্থ, সে তার এক্সামটা দিতে পারেনি, এক্সাম না সরি তার সাবমিশন, কোর্স ওয়ার্ক সাবমিশন ছিল, সেটা সে ডিজার্টেশন নাকি একটা কোর্স ওয়ার্ক সাবমিশন ছিল, সে দিতে পারেনি, করতে পারেনি, সে ইউনিভার্সিটিকে জানায়নি এবং সে কিন্তু জেনুইনলি আনওয়েল। তারপরে কি করলো, তার দুইটা অপরচুনিটিস ছিল, যে প্রথমবার মিস হলে সেকেন্ডবার সে দিবে। এই যে প্রথমবার যে সে জানায়নি, না জানানোর কারণে সে একটা অপরচুনিটি মিস করলো, পরের বার দিতে গেল যখন, তখন সে কোনো একটা কারণে সেটা ফেল করেছে, তার দুইটা অপরচুনিটি শেষ। ওই স্টুডেন্টটা তখন কি হবে, কোর্স থেকে উইথড্র হয়ে গেল। তো এই যে তখন আমি যখন আমার কাছে আসলো, আমি বললাম যে আপনি যে এক্সটেনুয়েটিং সার্কামস্টেন্সেস কিংবা মিটিগেটিং সার্কামস্টেন্সেস বলতে একটা জিনিস আছে, সেটা কি আপনি জানেন? বলে না ভাই, আমি তো এটা জানি না। একটা মাস্টার্স স্টুডেন্ট, এই যে তার না জানাটা, এই না জানার কারণে কিন্তু তার এই সমস্যাটা। এখন যদি কেউ অসুস্থ হয়, তার এই অসুস্থতাকে কিন্তু সে মিটিগেট করতে পারে যদি সে মেডিকেল এভিডেন্স সাবমিট করে যে আমি অসুস্থ, এই কারণে আমি এক্সাম দিতে পারছি না, কিংবা আমি কোর্স ওয়ার্ক সাবমিট করতে পারছি না, এবং ইউনিভার্সিটি তার ওই অ্যাটেম্পটাকে সেটিসাইড করে ফেলবে, মানে ক্যান্সেল করে ফেলবে, এবং ওইটাকে তারা কাউন্ট করবে না। এবং এটা ল আছে, কিন্তু আমাদের স্টুডেন্ট এটা জানে না। না জানার এই সিম্পল জিনিসগুলো তারা জানে না, না জানার কারণে সমস্যা হয়। আমি দেখেছি এক ল স্টুডেন্ট, সে এলপিসি করছে ওই দেশে, মানে সলিসিটর প্র্যাকটিশনার কোর্স, সে জানে না মিটিগেশন কি। এই যে প্রবলেমগুলো, তো এইগুলা না জানার কারণে সমস্যা। এবং অনেকে একবার খুব ছোট ছোট বিষয়, এগুলা তো আসলে মানে কিন্তু হচ্ছে তো, এবং তার কারণে প্রবলেমে পড়ছে। এবং তখন যখন আমাদের কাছে, যেহেতু আমি আপনাকে বলছিলাম যে আমার এডুকেশন লতে যেহেতু আমার 11-12 ইয়ার্সে আমার এক্সপিরিয়েন্স, এবং দীর্ঘদিন ধরে আমি প্র্যাকটিস করছি প্রফেশনাল ক্যাটাগরিতে, ক্যাপাসিটিতে এবং পার্সোনালি, তো দেখা গেছে যে আমার জন্য এটা অনেক একটা মানে দুঃখের একটা ব্যাপার যে আমি যেখানে আছি সেখানে আমার স্টুডেন্ট, আমার যারা সেই সুযোগটা কাজে লাগানো যাচ্ছে না ভুলের কারণে। জি, সেটাই। তো আমার কথা হলো যে তারা এটা জানুক, এবং এখানে যারা কনসালটেন্সি এজেন্সি যারা আছে তাদেরও দায়িত্ব, তাদের থেকে তো আসলে বলে দেওয়া উচিত বা জানানো উচিত, বা অ্যাটলিস্ট কিছু বেসিক জিনিসগুলো বলা উচিত। যেমন ধরেন আমাদের এইখান থেকে মিডিয়াতে কাজ করতেন একজন, উনি ইউকেতে গেলেন, যাওয়ার পরে উনি মাস্টার্স করছেন, উনাকে দিল 4 দিন ক্লাস, 5 ওয়ার্কিং ডেজের মধ্যে 4 ওয়ার্কিং ডেজ উনাকে ক্লাস, 5 ওয়ার্কিং ডেজের মধ্যে 5 ওয়ার্কিং ডেজ উনাকে ক্লাস দিয়ে দিয়েছে। এবং ইউনিভার্সিটি মনে করে যে অনেক সময় যে ঠিক আছে, তারা তো পড়তে আসছে, তাদেরকে আমরা যেভাবে ইচ্ছা আমরা আসলে ক্লাস দিতে পারি, এবং তাদের দে আর বাউন্ড টু লিসেন টু আস। কিন্তু এটা আসলে এইভাবে না। ফেয়ারনেস বলতে একটা কথা আছে, একটা স্টুডেন্ট যখন ইউকেতে যায়, সবার মনে রাখা উচিত তারা যায় যে ইউকে থেকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য, আর না হলে তো অনলাইনে কোর্স করতে পারে। রাইট, হ্যাঁ, ঘরে বসে অনলাইনে করলে তো একই ডিগ্রি পাচ্ছে। কিন্তু ইউনিভার্সিটিতে যায় কেন, আমরা কেন যাই? আমরা যাই ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সটাকে নেয়ার জন্য। ইউনিভার্সিটির বারান্দা দিয়েও হেঁটে গেলে তাও কিন্তু শেখার অনেক কিছু আছে। তো এখন তাকে দিয়ে দিল 5 দিন ক্লাস, আমাকে বললো, আমি বললাম যে আপনারা তো এটা আপনারা একটা গ্রুপ রেডি করেন, সবার যদি এরকম হয় আপনারা ইউনিভার্সিটিকে আপনার রিটেন জানান, এবং আমি বলে দিলাম কিভাবে কি করতে হবে, এবং আপনাদেরকে কোনোভাবে 5 দিন ক্লাস দিতে পারবে না। আপনারা যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন দিতে পারবে না, কারণ আপনারা 1 দিন 2 দিন আপনাদের সপ্তাহে থাকতে হবে, আপনারা একটা সেমিনারে যাবেন, একটা জায়গায় আপনারা একটা কাজ করবেন, পার্ট টাইম একটা কাজ করবেন, কিংবা আপনারা একটা বক্তব্য শুনবে, আপনারা একটা জব ফেয়ারে যাবেন। এগুলো আপনাদের একটা দিন দিতে হবে উইকডেজে, ওগুলো তো উইকেন্ডে হয় না। আর উইকেন্ড হলো আপনার রেস্ট নেওয়ার জন্য, আপনার নিজেকে টাইম দেওয়ার জন্য। তো তারা এইভাবে যখন ইউনিভার্সিটিকে জানালো, আমি যেভাবে করে বলে দিলাম, তারা বললো, পরে দেখা গেলো কি ইউনিভার্সিটি সরি বলে তাদেরকে ক্লাসটা 5 দিন থেকে 3 দিনে নিয়ে আসলো। আচ্ছা আচ্ছা, এটা তো বলতে হবে। এই যে না জানার কারণে যে সমস্যাগুলো হয়, এটা কিন্তু এইগুলোর কারণে কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রবলেমে পড়ে। এবং দেখা যায় যখন তারা লাস্ট মোমেন্টে আমাদের কাছে আসে, পার্টিকুলার আমার কাছে যখন আসে, আমি যদিও ভালোবাসি, আমি যদিও করতে চাই, কিন্তু অবশ্যই আমার এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিজ অনুযায়ী আমার যে ফিস তারা এফোর্ড করতে পারে না। এবং এটা আসলে কথা না।
আমার কথা হলো যে আমি চাই যে ইন দ্য ফার্স্ট প্লেস তারা যদি এই প্রবলেমের মধ্যেই না পড়ে, এবং যদি প্রবলেম হয় সেটা লয়ের মধ্যে থেকেই তো করতে হবে, লয়ের এক্স্যাক্টলি, এবং তাদের জানতে হবে, একটু কোয়েশ্চেন করা, একটু কাউকে জিজ্ঞেস করা। মানে একটা কথা আছে না যে মানে ইউ হ্যাভ টু আস্ক। এখন যদি প্রশ্ন না করে, কাউকে জানার ইচ্ছে যদি না থাকে, আর আপনি গেলেন পড়লেন, আপনি শিখলেনই না আপনার রাইটসটা কি, তাহলে তো আসলে ইউকের মতো দেশে গিয়ে আপনি কি অ্যাচিভ করবেন? আপনার তো স্টুডেন্ট হিসেবে গিয়ে আপনার তো জানতে হবে আপনার রাইটসটা কি। আমাদের, কারণ ইউকে এমন একটা দেশ, এখানে কিন্তু আপনি কেউ যদি আপনার ব্রিটিশ হয় অথবা নন ব্রিটিশ হয়, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, সবাই কিন্তু ল ফলো করতে হয়। তো তার মানে কি, আপনার রাইটসটা আপনার জানতে হবে। রাইটস না জানলে তো আসলে সেটা আপনি অর্জনও করতে পারবেন না। তো এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে রোমান ভাই, এই যে বলে যে কনসালটেন্সিরা অনেক সময় এটা জানায় না, তো আমি যেটা লক্ষ্য করেছি বা বিভিন্ন জনের কাছে বিভিন্ন সময় জানছি, সেটা হচ্ছে যে এদের কাজ হচ্ছে আসলে কোনোভাবে পাঠাতে পারলেই হলো, পাঠাতে পারলে কিছু টাকা পাওয়া যাবে, অথবা যারা যাচ্ছে তারাও তো যে কোনোভাবে যেতে পারলেই হলো। এই কনসালটেন্সিগুলোকে বা কনসালটেন্সি ফার্মগুলোকে যারা এই কাজের সাথে জড়িত স্টুডেন্টদের পাঠানোর ক্ষেত্রে, তাদেরকে আসলে এর মধ্যে কীভাবে আনা যায় যে তারা যেন সঠিকভাবে এই তথ্যগুলো জানিয়ে বা শেয়ার করে তারপরেই যেন পাঠায়, সে ব্যাপারে আসলে, বা অথবা তাদের একটা বড় আপনার ল্যাকিংস, এই ল্যাকিংসগুলো কিভাবে দূর করা যায়? এটা হচ্ছে আসলে তাদেরকে ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায় কিনা সেটা নিয়ে অনেক কথাবার্তা চলছে, অনেকেই অনেকভাবে বলছে, কিন্তু আসলে কনসালটেন্সি কিন্তু যারা জেনুইনলি কনসালটেন্সি করে তারা ভালো করে জানে যে তারা যখন একটা স্টুডেন্ট পাঠায়, তখন তাদের স্টুডেন্ট যদি ওইখানে গিয়ে আপনার সার্টেন টাইম পর্যন্ত তারা এনরোল না করে, না পড়ে, কোর্সটা কন্টিনিউ না করে এবং টিউশন ফিস ক্লিয়ার না করে, তারা কিন্তু তাদের কমিশনটা পাবে না, এবং পরবর্তীতে ইউনিভার্সিটিজ তাদের উপর থেকে ট্রাস্ট হবে এবং তাদের যে কন্ট্রাক্টটা আছে সেটা কন্ট্রাক্টটা তারা হারিয়ে ফেলবে। কিন্তু এখানে হয়তো কিছু কনসালটেন্সি আছে, আমি যারা বিগ তাদেরকে বলছি না, কিছু কনসালটেন্সি আছে যারা হয়তো বা স্টুডেন্টের কাছে ডাইরেক্টলি হয়তো বা তারা নিতে, যদি কেউ নিয়ে থাকে, এ ধরনের ঘটনা কিন্তু ঘটে। ধরেন যেখানে সাপোজ এক জায়গায় হয়তো আপনাদের বললেন যে 5,000 বা 3,000 পাউন্ড হয়তো টিউশন ফি দিতে পারে, কিছু কমিশন সেখান থেকে তারা পাবে, কিন্তু দেখা যায় কিছু কনসালটেন্সি আছে স্টুডেন্টদের সাথে কিন্তু একটা ডিলিংস হয়, আচ্ছা তোমাকে পাঠাবো, তোমাকে কিন্তু এত টাকা দিতে হবে। সেইটা যদি হয় তখন কিন্তু সে মনে করে যে যাক, আমি তো পাওয়ার কথা ছিল 5,000, আমি যদি এটা না পাঠাতাম তাও আমি 1,000ও পেতাম না, ঠিক আছে আমি ও 3,000 দিক আর আমাকে 1,000 দিয়ে দিই, কথার কথা বললাম। এই ধরনের যারা করে প্রবলেমটা ওই জায়গাটাতেই কিন্তু হয়। এবং যারা করে তাদেরকে আমরা যারা স্টুডেন্ট আছে এবং যারা গার্ডিয়ান আছে তাদেরকে কিন্তু ওই জায়গায় কিন্তু তাদের জানতে হবে। এবং এই প্রোগ্রাম যদি কেউ দেখে থাকেন, এখানের মাধ্যমে তাদের জেনে নেওয়া উচিত যে কোনো কনসালটেন্সি, এডুকেশন কনসালটেন্সি কিন্তু আপনার কাছে কোনো ফি কখনোই চার্জ করার কথা না। যারাই আপনাকে ফি চার্জ করবে তারা কিন্তু আসলে জেনুইন কনসালটেন্সি না। এটা আপনাদের, তার মানে এটা যারা উচ্চ শিক্ষার জন্য যাবে শিক্ষার্থীদেরই আসলে জানতে হবে যে যদি কোনো কনসালটেন্সি সেরকম দাবি করে, তার মানে সে ভুয়া এবং তার অসৎ উদ্দেশ্য আছে এবং ওই কনসালটেন্সির কাছে না যাওয়া। এটা একটা চমৎকার তথ্য দিলেন, এটা আসলে এটা আসলে অনেকেই জানে না। কারণ কনসালটেন্সি কখনোই, তারা হয়তো অনেক কনসালটেন্সি যেটা করে যে একটা ডিপোজিট একটা রাখে, যে অনেক সময় অনেক স্টুডেন্ট দেখা যায় যে তারা 4-5টা কনসালটেন্সি ফার্মে যায়, তখন এটা তারা সিকিউরিটির জন্য তারা হয়তো অনেক সময় একটা ডিপোজিট রাখে, পরবর্তীতে যখন ভিসা অ্যাপ্লিকেশন হয় তখন তারা ডিপোজিটটা দিয়ে দেয়। এটা হয়তো বা তারা হয়তো বা এটা করতে পারে, কিন্তু যদি কেউ চার্জ করে ফি, সেটা কিন্তু আসলে অন্যায়। সেটা কারণ সে তো তার কমিশনটা পাবে ইউনিভার্সিটি থেকে যাওয়ার পরে, তার টিউশন ফি থেকেই তো সেটাই পাবে এবং সে বিগ একটা কমিশন পাচ্ছে, তো তার সেটা করার কথা। কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু আমার জানা মতো আমাদের দেশে কোনো করে কিনা যায় না, বেশিরভাগই কিন্তু হয় না। কারণ আমরা বেশিরভাগই শুনে থাকি যে কেউ হয়তো বাংলা টাকা 15 লাখ 18 লাখ এরকম দিয়ে দেয়, যাতে টিউশন ফির বাইরেও কে কিন্তু কনসালটেন্সি ফার্মগুলোকে আলাদা, তাহলে সেটা অন্যায়। সেটাকে আমাদের এখান থেকেও ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি আমাদের বাংলাদেশের লয়ের এগেইনস্টও যদি সেটা হয়, সেটা কিন্তু বাংলাদেশ সরকারের তাহলে কিন্তু এখানে ভূমিকা আছে এটাকে নজরদারি করার। কারণ এটা কোনোভাবে এটা অ্যাপ্রোপ্রিয়েট না, এবং এটা ক্লিয়ার কন্ট্রাক্ট থাকে ইউনিভার্সিটির সাথে, স্টুডেন্ট কনসালটেন্ট এডুকেশন কনসালটেন্সি যাদের আছে তাদের ক্লিয়ার কন্ট্রাক্ট আছে। তো এখানে কেউ কোনো বাড়তি ফি নিতে পারবে না। হ্যাঁ, যদি কেউ অনেকে আছে
যে ডিপোজিট যদি নেয় এই ডিপোজিটটা ফেরত দিয়ে দিতে হবে। ডিপোজিট মানে ডিপোজিট, রাইট। কিন্তু এখানে কোনোভাবে কোনো বাড়তি ফি নেওয়া যাবে না। রোববার ভাই, আমরা শেষের দিকে চলে আসছি। আমরা আসলে এই প্রোগ্রামের একটা উদ্দেশ্য থাকে, আমরা তো স্টুডেন্টদের নিয়ে কথা বললাম, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো সবসময় চাই যে ওয়ার্ক বেস এবং ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের থেকে দেশ থেকে যাক এবং সেটা বৈধভাবে যাক, সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই। তো সেক্ষেত্রে আমরা দেখি যে কেয়ার গিভার একটা খাত, সেই খাতে বাংলাদেশ থেকে কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে। এই বিষয়ে যদি বলেন যে কিভাবে সহজে কেয়ার গিভার বিষয় দিতে পারে, কারণ নানা ধরনের প্রতারণাও কিন্তু হয় এই বিষয়টা নিয়ে বাংলাদেশে। কেয়ার গিভারের ক্ষেত্রে আসলে এখন একটু হয়তো যাওয়ার মাত্রাটা কমে গেছে কিংবা কমে যাবে। প্রচুর লোক গিয়েছেন গত 1-2 বছরে, এবং আপনার প্রচুর লোক গেছেন কি মানে সারা বিশ্ব থেকে? তো বাংলাদেশ সারা বিশ্ব থেকে গেছেন এবং বাংলাদেশ থেকেও সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল গিয়েছেন উইথ ডিপেন্ডেন্স। এবং এই ডিপেন্ডেন্সের বিষয়টাই 11। আচ্ছা, মানে কেয়ার গিভার বা অন্য ওয়ার্ক পারমিট ভিসায় গেলে ডিপেন্ডেন্ট নিতে পারবে? হ্যাঁ, 11 মার্চের পর থেকে কেউ যদি অ্যাপ্লাই করেন কেয়ার গিভার ভিসায়, কেয়ার ওয়ার্কার ভিসা যেটাকে আমরা বলি, 11 মার্চের পর থেকে যদি কেউ অ্যাপ্লাই করেন এই বছরে, তাহলে তারা আর ডিপেন্ডেন্স নিয়ে যেতে পারবেন না কেয়ার ভিসায়। কেয়ার গিভার ভিসায়ও ডিপেন্ডেন্স নিয়ে যেতে পারবেন, আর অন্যান্য যে ওয়ার্ক ভিসা আছে সেগুলাতে নিয়ে যেতে পারবেন। যেমন কেয়ার ভিসার সমমানের একটা আছে, সেটি হলো অক্সিলারি নার্স। হ্যাঁ, তো যদি সেই এক্সপিরিয়েন্স দিয়ে কেউ যদি যেতে চান, ওনারা আবার ওনাদের ডিপেন্ডেন্স নিয়ে যেতে পারবেন। আচ্ছা, কিন্তু 11 মার্চ 2024 এর পর থেকে যদি নতুন করে কেউ কেয়ার ভিসায় যেতে চান, তারা ডিপেন্ডেন্স নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, আরেকটা খুব সঙ্গে, আপনি তো ইমিগ্রেশন ল নিয়ে কাজ করেন, নিশ্চয়ই নানান রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। অনেকেই তো ওয়ার্ক পারমিট নিয়ে যাক অথবা স্টুডেন্ট ভিসা যাক, বেশিরভাগেরই ইচ্ছা থাকে কিন্তু সেখানে স্থায়ী বাসিন্দা কীভাবে পাওয়া যায়, রেসিডেন্স পারমিট কীভাবে পাওয়া যায়। তো এখন কি সুযোগ সুবিধা কি মানে আগের মতো আছে, নাকি এক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে বা একটু কঠিন করা হয়েছে? ওয়ার্ক ভিসায় সুযোগ সুবিধাটা এখনো আছে। যে পোস্ট কোভিড যে চেঞ্জটা হলো, এখন কিন্তু সুযোগ সুবিধা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। কারণ এখন আপনি 5 বছর থাকতে পারলেই কিন্তু আপনি কেউ 5 বছর থাকতে পারলে কিন্তু সে পার্মানেন্ট হয়ে যাচ্ছে, এবং 5 বছর ল মেনে থাকতে হবে। যে ভিসার যে কন্ডিশন আছে, সেই কন্ডিশনটাকে মেনে যদি কেউ 5 বছর থাকতে পারে, তাহলে কিন্তু 5 বছরেই সে সেটেল হয়ে যাচ্ছে ইউকেতে। এবং এটি যে কোনো সময়ের তুলনায় কিন্তু এই সুযোগটা এখন বেশি। যদিও হ্যাঁ, বলছি যে কেয়ার ভিসার ক্ষেত্রে ডিপেন্ডেন্স নিতে পারবে না, কিন্তু যদি কেউ যায় এখন এবং পরবর্তী 5 বছর পর সেটেল হওয়ার পর ডিপেন্ডেন্স নিয়ে যাবে, তখন তো নিতে পারবে, তখন তো সমস্যা নেই, তখন সমস্যা নেই। এছাড়া আর আইটির কথা বলে, আইটিতে একটা সুযোগ আছে উচ্চ শিক্ষার। আর কি কি ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার? ওয়ার্ক ভিসার বিভিন্ন আপনার যে হোম ভিসার লিস্ট আছে, তার মধ্যে আরো অন্যান্য ক্যাটাগরি আছে। আপনার ব্রিকলেয়ার আছে, আপনার স্কিল বেসিসে আপনার আমাদের দেশ থেকে কিন্তু এখন আমার নিজেরই পরিচিত অনেক ডাক্তার গিয়েছেন। হ্যাঁ, তারা বিভিন্ন ভাবে যে রিকোয়ার্ড যে কোর্সেসগুলো আছে ইউকের, সেই কোর্সেসগুলো করে তারপরে তারা কিন্তু ডাইরেক্টলি এখান থেকে এন্ট্রি নিয়ে গেছেন। এটা কিন্তু একটা আগে আমাদের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা কাজ করে যে বাংলাদেশি যারা ডাক্তার, বাংলাদেশে যারা পড়ালেখা করেছেন, তারা মনে হয় ইউকেতে আসলে যেতে পারেন না। তাদের ওই একটা আছে প্লাব, আরেকটা কি একটা কোর্স আছে, ওগুলো করলে তারা কিন্তু ডাইরেক্ট এন্ট্রি নিয়ে যেতে পারেন। আচ্ছা, ওই কোর্সগুলো কি মানে অনলাইনে করা যায় বা ওখানে গিয়ে করতে? এটা কোর্সের তারা মনে হয় এটা অনলাইনে প্লাস হলো আপনার এটা মনে হয় ইউকের 2-1টা এক্সাম গিয়ে ইউকেতে দিয়ে আসতে হয়, অথবা আর এক্সাম মনে হয় মালয়েশিয়া, এরকম কয়েকটা জায়গায় গিয়ে দিতে হয় তাদের। বাট এটা যারা পড়ছেন, যারা ডক্টর আছেন, যারা পড়ছেন, তারা ভালো এটা বলতে পারবেন। বাট একটু খোঁজ খবর নিলেই এখানে কিছু এডুকেশন কনসালটেন্সি আছে, তারা এই বিষয়ে তারা মানে রবাস্টলি কাজ করছে। তাদের সাথে যোগাযোগ করলে, এবং তারা যারা অলরেডি গেছেন তাদের সাথে বিভিন্ন গ্রুপ আছে, অথেন্টিক গ্রুপ আছে ফেসবুক কিংবা সোশ্যাল নেটওয়ার্কে, এদের সাথে যোগাযোগ করলে, যারা অলরেডি গেছে, সেটেল হয়েছে, যোগাযোগ করলে কিন্তু জানতে পারবে। কিন্তু আমি যে জিনিসটা জানিয়ে রাখতে চাচ্ছি যে আমাদের দেশের ডাক্তাররা কিন্তু ওই 2-1টা কোর্স করার পরে তারা কিন্তু ডাইরেক্ট এন্ট্রি নিয়ে ইউকেতে যেতে পারেন। তো ওই ধারণা যদি কেউ রাখেন যে আমাদের দেশে ডাক্তাররা যেতে পারেন না, এটা কিন্তু ভুল। এবং প্রচুর বাঙালি ডাক্তার কিন্তু এখন ইউকেতে আছেন, যারা জিপিতে আছেন, হসপিটালে আছেন।
এটা আমাদের জন্য অনেক প্রাউড হওয়ার একটা বিষয়। ধন্যবাদ রুমান ভাই, অনেক চমৎকার আলোচনা করেছেন, অনেক বিষয়ে আমরা কথা বললাম আজকে। আর আজকে আরেকটা সুবিধা হলো যে আজকে আপনি একাই আলোচনা করেছেন, সেই কারণে আমি অনেক প্রশ্ন করেছি এবং আমার প্রশ্নের মধ্যে দিয়ে আমরা যেটা আসলে বোঝানোর চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কীভাবে আমাদের দেশ থেকে আরও বেশি সংখ্যক মানুষ দেশের বাইরে যেতে পারে, প্রবাসীরা সেখানে বৈধভাবে যেতে পারে। তো সেই বিষয়গুলো আসলে তুলে নিয়ে আসার চেষ্টা করছে। তো ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সাথে ব্যারিস্টার রুম্মান ছিলেন, তিনি যে আলোচনা করেছেন আমি আপনাদেরকে একটু বলতে চাই সেটি হচ্ছে যে আসলে উচ্চ শিক্ষার্থে যান আর ওয়ার্ক পারমিট নিয়ে যান, জেনে বুঝে যেতে হবে। যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশের লত জানতে হবে, পাশাপাশি আপনি যে খাতে যাচ্ছেন সেই খাতটি সম্পর্কেও তার নানা নিয়মকানুন সম্পর্কে জেনে যেতে হবে, যাতে সেখানে গিয়ে কোনো ধরনের সমস্যা না পড়েন। আশা করি আলোচনার মধ্যে দিয়ে সেই বিষয়গুলো পরিষ্কার হয়েছে এবং আপনারা এতে লাভবান হবেন। প্রিয় দর্শক, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।